বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, সেপ্টেম্বরে প্রবাসীরা পাঠালেন 50 বছরের মধ্যে তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স। বাংলাদেশ ব্যাংক থেকে রেমিটেন্স প্রবাহে জানানো হয়েছে, প্রবাসী বাংলাদেশিরা সেপ্টেম্বর মাসে রেমিটেন্স পাঠিয়েছেন মোট 240 কোটি বা $2.40 বিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় 28,857 কোটি টাকা। দেশের ইতিহাসে কোনো একক মাসে এটি তৃতীয় সর্বোচ্চ আয় পাঠিয়েছে প্রবাসীরা। এরপর জানিয়ে দিব, সাবেক এমপি দবিরুল ইসলাম গ্রেপ্তার। ঠাকুরগাঁও 2 আসনের 7 বারের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত দিবাগত রাত 2:30 ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়া থানা আওয়ামী লীগের নেতা আলমগীর হোসেনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে বাংলাদেশে আমদানি পাকিস্তানের সব পণ্য লাল তালিকাভুক্ত করল এনবিআর। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের সঙ্গে আমদানি রপ্তানি কার্যক্রম সীমিত হতে থাকে। নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তান থেকে আমদানি করা অধিকাংশ পণ্য রেড লেন বা লাল তালিকাভুক্ত করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তবে গত 5 আগস্ট শেখ হাসিনা পতনের পর 29 সেপ্টেম্বর লাল তালিকামুক্ত হল পাকিস্তানের সব পণ্য। এ সম্পর্কে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছে। জানাবো, সাবেক এমপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার। রাজশাহী 4 আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে র্যাব। গত রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে ডিসি নিয়োগের কেলেঙ্কারি, আমার টাকা পয়সার প্রতি লোভ নেই, 5 কোটি হলেই চলবে। বেসামরিক প্রশাসন নিয়োগ নিয়ে ভয়াবহ এক কেলেঙ্কারির তথ্য ফাঁস হয়েছে। এর সঙ্গে খোদ জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান এবং বিতর্কিত 2জন যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদ ও আলী আজম সরাসরি জড়িত থাকার তথ্য ফুটে উঠেছে। সেই সিনিয়র সচিবের সঙ্গে এক যুগ্ম সচিবের হোয়াটসঅ্যাপে সংবেদনশীল কথোপকথনে সম্প্রতি জেলা প্রশাসক ডিসি নিয়োগ নিয়ে উঠে এসেছে বড় ধরনের আর্থিক লেনদেনের তথ্য। যে কথোপকথনে কিছু স্ক্রিনশট রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ মহলে ঘুরপাক খাচ্ছে। সেখানে বলা হচ্ছে, ডিসি নিয়োগের ক্ষেত্রে তাদের টাকা পয়সা লোভ নেই, মাত্র 5 কোটি টাকা হলেই চলবে। এবং সর্বশেষ জানিয়ে দিব, দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারী। দীর্ঘদিন পর দেশে ফিরেছেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। গতরাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এসব তথ্য নিজেই পোস্ট করে জানিয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। সেপ্টেম্বরে প্রবাসীরা পাঠালেন 50 বছরের তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স। বাংলাদেশ ব্যাংক থেকে রেমিটেন্স প্রবাহে জানানো হয়েছে, প্রবাসী বাংলাদেশিরা সেপ্টেম্বর মাসে রেমিটেন্স পাঠিয়েছেন মোট 240 কোটি বা $2.40 বিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় 28,857 কোটি টাকা। দেশের ইতিহাসে কোনো এক মাসে এটি তৃতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। সাধারণত ঈদুল ফিতর বা ঈদুল আজহার মতো উৎসবকে ঘিরে দেশে রেমিটেন্স প্রবাহে উচ্চ বৃদ্ধি দেখা যায়, কিন্তু এবার ছাত্র জনতার আন্দোলনের পর দেশে রেমিটেন্স প্রবাহে বড় ধরনের পরিবর্তন এসেছে। দেশে এই প্রথম বড় কোনো উৎসব ছাড়া এত বেশি প্রবাসী আয় এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, 2020 সালের জুলাই মাসে দেশে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে। তখন 259 কোটি 82 লাখ ডলারের রেমিটেন্স এসেছিল। এরপর চলতি বছরের দ্বিতীয় সর্বোচ্চ 253 কোটি 86 লাখ ডলার রেমিটেন্স এসেছিল। সংশ্লিষ্টরা বলছেন, শেখ হাসিনা সরকার পতন ও তার দেশ ত্যাগের পর দেশের ব্যাংকিং খাতের অনিয়ম দুর্নীতি বেড়ে আসে। ওই সময় অনেক ব্যাংক গ্রাহকের আমানতের অর্থ চাহিদা অনুযায়ী ফেরত দিতে পারেনি। নতুন গভর্নর দায়িত্ব নেওয়ার পর তাই 11টি
বেসামরিক ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়েছিলেন। এ পরিস্থিতিতে প্রবাসীরা আতঙ্কিত হয়ে ব্যাংক বিমুখ হওয়ার কথা ছিল, কিন্তু রেমিটেন্স প্রবাহের চিত্র বলছে প্রবাসীরা সে পথে হাঁটেনি, বরং আগের যে কোনো সময়ের তুলনায় তারা বেশি আন্তরিকতা দিয়ে বৈধ পথে দেশে রেমিটেন্স পাঠাতে উৎসাহী হয়েছে। মিউচুয়াল ট্রান্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, রেমিটেন্স যে প্রবৃদ্ধি দেখা যাচ্ছে সেটি নতুন বাংলাদেশের সূচনা। প্রবাসীরা দেশের গণ অভ্যুত্থানকে ইতিবাচক হিসেবে দেখছে। তারা মনে করছে বাংলাদেশ এখন আমার এদেশ গঠনে ভূমিকা রাখতে হবে। প্রবাসীরা মূলত দেশের রাজনৈতিক পরিবর্তনের উৎসবে সামিল হচ্ছে। প্রবাসীদের এই উৎসাহ ধরে রাখতে হলে সরকারকে কার্যকর ভূমিকা রাখতে হবে বলে মনে করেন সৈয়দ মাহবুবুর রহমান। তিনি বলেন, দেশ যদি সঠিক পথে পরিচালিত হয় তাহলে প্রবাসীরা বৈধ পথে রেমিটেন্স পাঠাতে আরো বেশি অনুপ্রাণিত হবে। দেশ আবারও বিপথে গেলে প্রবাসীরা হতাশ হবেন। অন্তর্বর্তীকালীন সরকার বিমানবন্দরে প্রবাসীদের জন্য সেবার মান বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। প্রবাসীরা যদি তাদের প্রাপ্য সম্মানটুকু পান তাহলে দেশের রেমিটেন্স প্রবাহের বৃদ্ধি অব্যাহত থাকবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট সরকার প্রধানের পাশাপাশি বাংলাদেশ গভর্নর আব্দুর রউফ তালুকদারও পালিয়ে যান। 1 বছর আগে তার নেওয়া বেশ কিছু সিদ্ধান্তের প্রভাবে দেশের বিনিময় হারজনিত অস্থিরতা তৈরি হয়। এ কারণে 2023 সালের সেপ্টেম্বর দেশে রেমিটেন্স প্রবাহে বড় ধরনের বিপর্যয় নেমে আসে। ওই মাসে ব্যাংকিং চ্যানেল রেমিটেন্স আসে মাত্র $133 কোটি, যা ছিল গত বছরের সর্বনিম্ন। ভয়াবহ এই বিপর্যয় কাটিয়ে গত মাসে $240 কোটি 47 লাখ রেমিটেন্স দেশে এসেছে। সে বছর গত বছরের একই সময়ে তুলনায় সেপ্টেম্বরে $107 কোটি বেশি রেমিটেন্স এসেছে দেশে। এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে 80% বেশি। সাবেক এমপি দবিরুল ইসলাম গ্রেপ্তার। ঠাকুরগাঁও 2 আসনে 7 বারের সাবেক সংসদ সদস্য রবিউল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার 2 অক্টোবর দিবাগত রাত 2টা 30 মিনিটে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। তিনি জানান, রুহিয়া থানার রামনাথ বাজারের একজন আওয়ামী লীগ নেতার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বালিয়াডঙ্গি থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় তিনি প্রধান আসামি। উল্লেখ্য, সাবেক এমপি দবিরুল ইসলামের বিরুদ্ধে ঠাকুরগাঁও চাঁদাবাজি, জমি দখল ও হত্যার 2টি মামলা রয়েছে। এই 2টি মামলার প্রধান আসামি ছিলেন তিনি। বাংলাদেশে আমদানিতে পাকিস্তানের সব পণ্য লাল তালিকা মুক্ত করল এনবিআর। 2009 সালে আওয়ামী ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের সঙ্গে আমদানি রপ্তানি কার্যক্রম সীমিত হতে থাকে। নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তান থেকে আমদানি করা অধিকাংশ পণ্য রেড লেন বা লাল তালিকাযুক্ত করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তবে গত 5 আগস্ট শেখ হাসিনা পতনের পর 29 সেপ্টেম্বর লাল তালিকামুক্ত হল পাকিস্তানের সব পণ্য। এ সম্পর্কে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে একটি নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়েছে, বাংলাদেশে পাকিস্তান থেকে আগত সব ধরনের পণ্য এসআইকুড়া ওয়ার্ল্ড পদ্ধতির রেড লেন থেকে অবমুক্ত করা হয়েছে। শুধু পাকিস্তানের পণ্য রেড লেনে ছিল। ন্যাশনাল সিলেক্টিভিটি ক্রাইটেরিয়া পরীক্ষায় উত্তীর্ণ হয় পণ্যগুলো রেড লেন থেকে অবমুক্ত করা হয়েছে। এনবিআর এর আদেশে বলা হয়েছে, মাদক দ্রব্য সহ নিষিদ্ধ পণ্য কঠোরতা রেখে নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি ও পণ্য খালাসের ক্ষেত্রে সহজ পদ্ধতির পথে হাঁটছে এনবিআর। এতে করে দেশে উৎপাদনমুখী পণ্যের কাঁচামাল আমদানিতে কোনো রকম জটিলতা থাকবে না। পাকিস্তান থেকে আগত সব পণ্যের চালান ন্যাশনাল সিলেক্টিভ ক্রাইটেরিয়া কর্তৃক শতভাগ কায়িক পরীক্ষার জন্য নির্বাচিত হচ্ছে। ফলে রেড লেন থেকে অবমুক্তকরণে অ্যাসিস্ট্যান্ট বা ডেপুটি কমিশনার পর্যায়ের কর্মকর্তাদের অধিক সময় ব্যয় হচ্ছে। তাছাড়া কায়িক পরীক্ষায় উল্লেখযোগ্য কোনো ফলাফল পাওয়া যাচ্ছে না বিধায় ঢাকা কাস্টমস হাউসকে ন্যাশনাল ক্রাইটেরিয়া থেকে বহির্ভূত রাখার জন্য বলা হয়েছে। এতে আরো বলা হয়েছে, পাকিস্তান থেকে আগত সব ধরনের পণ্য চালান ন্যাশনাল ক্রাইটেরিয়া বহির্ভূত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাছাড়া লোকাল ক্রাইটেরিয়ার আওতার সময়ে সময়ে ঝুঁকি বিবেচনা ওই দেশ থেকে আমদানি ক্ষেত্রে পণ্যভিত্তিক রিস্ক ম্যানেজমেন্ট চালু রাখার বিষয়ে কাস্টমস হাউসগুলো প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে। সাবেক এমপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার। রাজশাহী 4 আসনের সাবেক সংসদ সদস্য
আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার 2 অক্টোবর রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুমিন ফেরদৌস এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত 5 আগস্ট রাজশাহী বাগমারাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর হামলা ও আক্রমণের ঘটনায় রাজশাহী 4 আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদকে মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা। এর আগে হত্যা মামলায় খুলনায় 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। মঙ্গলবার 1 অক্টোবর রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 2022 সালে খুলনার ফুলতলা এলাকায় হামলা ও হত্যার অভিযোগে দায়েরকৃত একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।